আমরা যে আপার প্রাইমারির যে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাস করেছিলাম, আজকে তার ৫ নম্বর ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে বংশগতি ও তার পরিবেশের প্রভাবের সম্পর্কে আলোচনা করব। এর আগের ৪ খানা ভিডিওর মাধ্যমে আমরা প্রথম ২ চ্যাপ্টার গাছের ধারণা এবং শিখনের সম্পর্কে তার সম্পর্ক এই চ্যাপ্টার এবং ২য় নম্বর চ্যাপ্টার শিশুর বিকাশের মূলনীতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ৩য় অধ্যায় বংশগতি ও তার পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা পড়ব অধ্যায়ের ভূমিকা এবং এর গুরুত্ব কী। শিশুর বিকাশ, ব্যক্তিত্ব, শিক্ষা, আচরণ গঠনের প্রধান দুটি শক্তি, যেটা বংশগতি এবং পরিবেশের উপর নির্ভরশীল। শিশুর যে বিকাশ করতে পারে সেটা বংশগতি, তার বংশগতি কীরকম, তার পরিবেশে কোন পরিবেশে শিশুটির লালন পালন হচ্ছে তার উপর নির্ভর। একজন শিশুর শারীরিক গঠন, মানসিক, নৈতিক, বুদ্ধি উন্নয়নের জন্য এই দুটি উপাদান, যে বংশগতি এবং পরিবেশ, এই দুটি উপাদানের সমন্বয় নিয়ে নির্মিত হয়। গতি কাকে বলে? বংশগতি হলো সেই প্রক্রিয়া যার দ্বারা পিতামাতার শারীরিক, মানসিক বিভিন্ন বৈশিষ্ট্য, ক্ষমতা, দুর্বলতা, প্রবণতা এবং আর্থিক গুণ পিতামাতার কাছ থেকে সন্তানের মধ্যে চলে আসে। একে বলা হয় বংশগতি। এবং বংশগতির ধারক হিসেবে আমরা জিনকে বংশগতির ধারক বলে থাকি, যেখানে ক্রোমোজোমের মাধ্যমে যে বৈশিষ্ট্যগুলি থাকে পিতামাতার দেহে, সেগুলো সন্তানের মধ্যে চলে আসে। আমাদের মানব শরীরে ২৩ জোড়া অর্থাৎ ৪৬টি ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। তার মধ্যে ২২ জোড়া ক্রোমোজোম আমাদের দৈহিক গঠনের সহায়তা করে এবং ১ জোড়া ক্রোমোজোম আমাদের লিঙ্গ নির্ধারণ করে। এবং ডিএনএ, যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আণবিক স্তরের বৈশিষ্ট্য নির্ধারণে সহায়তা করে। মেন্ডেলিভ বংশগতি সম্পর্কে মটর যে বীজ ছিল, সে মটর গাছের মাধ্যমে পরীক্ষা করেছিল, তাই মেন্ডেলিভকে বংশগতির জনক বলা হয়ে থাকে। এই বংশগতির মাধ্যমে পিতামাতার দেহ থেকে যে শারীরিক বিভিন্ন মানসিক বৈশিষ্ট্য সন্তানের মধ্যে চলে আসে, যেমন শিশুর উচ্চতা, ত্বকের রং, চুলের আকৃতি, চোখের আকৃতি এবং বিভিন্ন বংশগত অসুখ যেমন ডায়াবেটিস, হেমোফিলিয়া, বিভিন্ন রোগ পিতামাতার দেহ থেকে সন্তানের দেহে চলে আসে। তারপরে বংশগতির ধরন, বংশগতি ২ ধরনের হয়। একটা হচ্ছে জৈবিক বংশগতি, একটা হচ্ছে মানসিক বংশগতি। জৈবিক বংশগতি বা বায়োলজিক্যাল হেরিডিটি হলো শরীরের দিক থেকে বিভিন্ন গঠন, তার আকৃতি, তার কিরকম হবে, এটা হচ্ছে তার জৈবিক বংশগতি। সামাজিক বংশগতি কোনগুলা? যেগুলো সমাজের মধ্যে ওই বিভিন্ন মেলামেশার ফলে যেগুলা শিশুরা তাদের আয়ত্ত করে, যেমন তার মানসিক গুণাবলী কেমন হবে, তার নৈতিকতা কেমন হবে, তার আচার আচরণ, ব্যবহার, ভাষা, সে কোন ভাষায় কথা বলবে, এগুলি সব সামাজিক যে আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশ থেকে শিশু অ্যাকোয়ার করে। সেই জন্য এদেরকে বলা হয় সামাজিক বংশগতি। বংশগতির মূলনীতি হলো আদর্শের নীতি, অর্থাৎ পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য যেরকমই হবে সেই রকমই বৈশিষ্ট্য শিশুদের মধ্যে চলে আসবে। এবং বৈচিত্র্য নীতি দেখা যায়, যেমন সন্তানদের রং পিতামাতার চেয়ে আলাদা হতে পারে, উচ্চতা কোনো সময় উচ্চতার গঠন, দৈহিক গঠনের পরিবর্তন দেখা দিতে পারে, বৈচিত্র্যতাও দেখা দেয়। এরপরে হচ্ছে পরিবেশ। পরিবেশ কি? শিশুর জন্মের পর থেকে তার পরিবেশের বিভিন্ন বাহ্যিক এবং সামাজিক অবস্থা, দৃশ্য, অদৃশ্য উৎস, রীতি-রেওয়াজ, আচার-আচরণ, বিভিন্ন নীতি, শিশু এগুলি পরিবেশ থেকে অ্যাকোয়ার করে। এই আশেপাশের সমস্ত সেই সামাজিক, বাহ্যিক, সামাজিক, দৃশ্য, অদৃশ্য সমস্ত উৎসকে একসঙ্গে বলা হয় পরিবেশ। পরিবেশের উপাদানগুলির মধ্যে প্রধান উপাদান হলো পরিবার, তারপরে হচ্ছে বিদ্যালয়, বন্ধু, সমাজ, সংস্কৃতি, শিশুর আশেপাশের আবহাওয়া, জলবায়ু, অর্থনৈতিক অবস্থা, পরিবেশের বিভিন্ন উপাদান। যে শিশু এর যে পরিবেশের গুরুত্ব কি? শিশুর যে ভাষা শিক্ষা, সে কি ধরনের ভাষায় কথা বলবে, সেটা সে পরিবেশ থেকে অ্যাকোয়ার করে। সামাজিকতা, তার আচার নীতি, চারিত্রিক মান প্রভৃতি সে মূল পরিবেশ থেকে উপযুক্ত পরিবেশ পেলে শিশুর যে জন্মগত সীমাবদ্ধতা কাটিয়ে সে আরো উন্নতি করতে পারে। অর্থাৎ শিশুর যে জন্মানোর পর থেকে সে বিভিন্ন ধরনের তার চারিত্রিক বৈশিষ্ট্য হোক, সে কোন ভাষায় কথা বলবে, সেগুলি সে পরিবেশ থেকে অ্যাকোয়ার করে। আশেপাশের যেই পরিবেশ আছে সেই পরিবেশ থেকে সে অর্জন করে থাকে। বংশগতির ধারণা দিতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের তাদের ধারণা মতবাদ দিয়েছেন। এটি প্রধানত ২ টি তত্ত্বের উপর নির্ভরশীল করে গড়ে ওঠে। একটা হচ্ছে বংশ ধারাবাদী এবং হচ্ছে পরিবেশ ধারাবাদী। বংশ ধারাবাদী কারা? যারা বিজ্ঞানীরা তারা তাদের পর্যবেক্ষণের মাধ্যমে জানায় যে বংশগতির মাধ্যমে যেই শিশুর যে বিকাশ সেটা বংশ পরম্পরা হয়ে থাকে, তাদেরকে বলা হয় বংশ ধারাবাদী। আর যারা বিশ্বাস করেন যে পরিবেশের মধ্যে শিশু যে পরিবেশে থাকবে সেই পরিবেশের চারিত্রিক বৈশিষ্ট্য, বিভিন্ন তার ভাষা, জ্ঞান, বিকাশ প্রভৃতি হয়ে থাকে, তাদেরকে বলা হয় পরিবেশবাদী। এই বংশ ধারাবাদীর মধ্যে যেমন গ্যালটনের এক্সপেরিমেন্ট আছে। গ্যালটন এক্সপেরিমেন্ট কি? তিনি স্যার ফ্রান্সিস গ্যালটন কি করেছিলেন, যে একজন ইংরেজ বিজ্ঞানী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের প্রতিভা বা বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য অধিকাংশ তার বংশগতির মাধ্যমে আসে। এবং তিনি তার বই হেরিডিটি জিনিয়াসে দক্ষ ব্যক্তিদের একটি পরিবারকে বিশ্লেষণ করে দেখেন যে পরিবারের সদস্যদের মধ্যে মেধা ও প্রতিভা আছে, তাদের পূর্বপুরুষের মাধ্যমে পূর্বপুরুষরা কেউ না কেউ একজন মেধাবী ছিলেন এবং সেখান থেকে তার উত্তরাধিকার সূত্রে সেটা পরবর্তী প্রজন্মে এসেছে। সেই মেধা বা প্রতিভাটা এসেছে এবং তার এই মানে চিন্তা ভাবনাকে বলা হয় নেচার ভার্সেস ন্যাচারাল ধারণা। এবং তিনি এই নেচার ভার্সেস ন্যাচারাল যে ধারণা সেটা দিয়ে থাকে। এছাড়াও এম. এক্সপেরিমেন্ট আছে, গডার্ডের এক্সপেরিয়েন্স আছে। গডার্ডের এক্সপেরিমেন্ট কি বলে? গডার্ড এক্সপেরিমেন্ট করেছিলেন একটা আমেরিকান যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকে নিয়ে, সেটাকে বলা হয় ক্যালিকার ফ্যামিলি। এই ক্যালিকার ফ্যামিলিটি কি করেছিলেন, যে ২ জন একটা সদস্য ছিল যারা একজন বুদ্ধিমত্তা মহিলা জন্ম দিয়েছিল, যেসব সন্তানদের জন্ম দিয়েছিল, যে তাদের যে সন্তান ছিল সেই সন্তানগুলা মানে শিক্ষিত এবং ভালোভাবে সমাজের মধ্যে চলাফেরা করতে পারতো বা চালিয়ে নিতে পারতো। কিন্তু অন্যদিকে যে একদল সদস্য যারা বুদ্ধিমত্তাহীন মহিলার থেকে জন্ম, তাদের তাদের যে সন্তানেরা তারা দুর্বল মানের হয়ে উঠেছিল। এছাড়া আমরা স্টাডি অন টুইনস, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, বংশধারাবাদীরা তাদের যে পরম্পরায় যে বিভিন্ন মেধা তালিকা, মেধা বা
বুদ্ধিমান, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে ওঠে এই প্রমাণ করার জন্য তারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছিলেন। স্টাডি অফ টুইনস এর মাধ্যমে ২ জন যমজ সন্তানকে দুটো পরিবেশের মধ্যে রাখা হয়েছিল এবং তাদের যে মানসিক বিকাশ এবং অভ্যাস তাদের মধ্যে পার্থক্য দেখা গিয়েছিল। তাদের বাহ্যিক বৈশিষ্ট্য প্রায় একই ছিল কিন্তু তাদের মানসিক বিকাশ এবং অভ্যাস তার পার্থক্য দেখা গিয়েছিল। পরিবেশবাদীরাও তাদের বিশ্বাস ছিল যে পরিবেশের মাধ্যমে শিশুদেরকে যে পরিবেশে রাখা হবে তারা সেই পরিবেশের যে অভ্যাস বা চিন্তাভাবনা, ভাষা, জ্ঞান প্রভৃতি অর্জন করবে। এরকমই পরিবেশবাদী ছিলেন ওয়াটসনের ভিউ। ওয়াটসন কি করেছিলেন? যে ১ম এ একটা বাচ্চাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন। তার ভিউ ছিল যে কোনো শিশুকে যদি যে পরিবেশে রাখা হবে বা যেভাবে তাকে লালন-পালন করা হবে সেই হয়ে যাবে। এবং একটা পরিবেশকে যদি একটা শিশুকে যদি ছোট থেকে যদি ক্রিকেট খেলানো হয় তাহলে সেই ক্রিকেটারই তৈরি হবে। এরকম তার চিন্তাভাবনা ছিল। সেজন্য তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন যে একজন শিশুর মধ্যে ভয় তারা পরিবেশ থেকে আসে। তারা অ্যাকোয়ার করে আসে না। সেজন্য তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। একজন বাচ্চা শিশুকে নিয়ে সামনে গিয়ে একটা ইঁদুর রেখেছিলেন। ১ম এ যখন নরমালি রাখা হলো তখন তিনি ভয় করেননি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই বাচ্চাটির সামনে সে একই ইঁদুরকে রাখলেন কিন্তু একটু আওয়াজ করে, অন্য রকমের ভয়ানক আওয়াজ করে রাখলেন। ১ম বার শিশুটি হালকা ভয় পায় এবং এরপরে অনবরত সে করতে থাকে এবং একসময় যদি দেখে সে আওয়াজ বন্ধ করে দিলে সামনে যদি ইঁদুরও রাখা হয়, শুধুমাত্র বিনা আওয়াজে যদি ইঁদুর রাখা হয় তাহলে তবুও সে ভয় করছে। তো এইভাবে তিনি বোঝাতে চেয়েছিলেন যে ভয় সেটা পরিবেশ থেকে আসে। এছাড়াও বিভিন্ন পরিবেশবাদী যেমন হচ্ছে ক্যাটেলের বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে, পারপারেভ এক্সপেরিমেন্ট আছে। এক্স তারপরে হচ্ছে যে এক্সপেরিমেন্ট অফ উলফ চাইল্ড, মানে এটা ছিল একটা ভারতেরই মেদিনীপুরের ২ জন শিশু ছিল আমালা আর কামালা। আমালা আর কামালা ২ জন ছোটবেলা থেকেই তারা বনে হারিয়ে যায় এবং নেকড়ের কাছে তারা লালন-পালন হয়। এবং পরবর্তী যখন তারা এই বন-জঙ্গল থেকে সাধারণ পরিবেশের মধ্যে আসে তখন তারা ৪ পায়ে হাঁটতো, নেকড়ের মতো আওয়াজ করতো, কাঁচা মাংস খেত। কিন্তু যখন পরবর্তীতে তারা পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে থাকতে শুরু করলো, তারপরে পরবর্তী তারা নিজস্ব ভাষা একবার করতে শিখলো, অর্জন করতে শিখলো। তখন ভাষায় তারা কথা বলতো। এভাবে পরিবেশবিদরা বলে থাকেন যে পরিবেশের মধ্যে যে পরিবেশে সন্তানদেরকে রাখা হবে তারা সেই পরিবেশেরই আচার-আচরণ, রীতিনীতিকে তারা অর্জন করতে থাকবে। ফলে যে বংশগতি পরিবেশের বিরোধিতার মূল পয়েন্ট বা মেলবন্ধন কোথায় ছিল? বংশধারাবিদরা মনে করতেন যে শিশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো তার মূল আধার হলো বংশগতি। অর্থাৎ তারা বংশ পরম্পরায় তাদের মাতা থেকে শিশু, শিশু থেকে পরের প্রজন্মতে প্রবাহিত হয়। পরিবেশবিদদের ধারণা ছিল যে শুধুমাত্র জিনই নয়, পরিবার, সমাজ, সংস্কৃতি, শিক্ষক, বিদ্যালয়, বাস্তব অভিজ্ঞতা শিশুদের সামগ্রিক বিকাশের মধ্যে বিকাশ করে তোলে। কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীদের মতে এখন বেশিরভাগই একে অপরের পরিপূরক। অর্থাৎ তারা মনে করেন যে দুটি শক্তি একই সঙ্গে কার্যকর। যেরকমই বংশধারাবিদরা বংশ পরম্পরায় বিভিন্ন বৈশিষ্ট্য চলে আসে, তারপরে তারা বিভিন্ন পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে দেওয়ার সময় বিকাশের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি তারা অ্যাকোয়ার করে এবং শিশুর পূর্ণাঙ্গ বিকাশে বিকশিত হয়। এরকমই আধুনিক মনোবিজ্ঞানের মধ্যে বিজ্ঞানী ওয়াটসওয়ার্থ এবং মার্কুইজ বলেছিলেন যে যে জীবন বিকাশ, সামগ্রিক জীবন বিকাশ সেটা বংশগতি এবং পরিবেশের যোগফল না, সেটা হচ্ছে একটা গুণফল। অর্থাৎ বংশগতি এবং পরিবেশকে গুণ করলে আমরা জীবন বিকাশে পেয়ে থাকি। তাদের মত অনুযায়ী কোনো শিশুর যদি পরিবেশ এবং বংশগতি যদি ভালো হয়ে থাকে, দুটোই ভালো হয়ে থাকে তারা সর্বোচ্চ বিকাশের অধিক হবে। এক্ষেত্রে যদি কারো কোনো শিশুর বংশগতি এবং পরিবেশের মধ্যে যেকোনো একটি যদি খারাপ হয়ে থাকে এবং একটি যদি ভালো হয়ে থাকে তার মাধ্যমিক বিকাশ ঘটবে। বংশগতি এবং পরিবেশ দুটোই তারা খারাপ পেয়ে থাকে তাহলে তাদের বিকাশ একদম সর্বনিম্ন ঘটবে। এটাই ছিল আধুনিক মনোবিজ্ঞানীদের ধারণা। তাদের গবেষণার কিছু বাস্তব উদাহরণগুলির মধ্যে যেগুলো আমরা আলোচনা করলাম যে যমজ শিশুর গবেষণা, যারা বিভিন্ন শিশুদেরকে আলাদা পরিবেশে রাখা হয়েছিল তাদের ব্যক্তিগতির দিক থেকে তাদের বৈচিত্র্য দেখা গিয়েছিল। তারপরে দত্তক শিশুর গবেষণা, মানে দত্তক নেওয়া শিশুরা জন্মদাতা এক না হলেও তাদের লালন-পালন, পরিবেশের শিক্ষা-দীক্ষা থেকে বেশি মিল পাওয়া যায়। তারপরে হচ্ছে উল্প নেকড়ে বা নেকড়ে শিশুর ঘটনা, যেটা মানবিক পরিবেশে বা ভাষার অভাবে শিশুদের স্বাভাবিক বিকাশের বাধাপ্রাপ্ত হয় কিন্তু পরিবেশে তারা যখন আসে তখন তারা ভাষা অ্যাকোয়ার করতে শিখে, কথা বলতে শিখে। তারপরে হচ্ছে শিক্ষাগত গুরুত্ব এবং পেডাগজিক্যাল দিক। শিক্ষার ক্ষেত্রে শিক্ষক এবং বিদ্যালয় পরিবেশের গুরুত্ব অপরিসীম এবং শিশু বিকাশের নির্দিষ্ট জন্মগত শক্তি, পরিবেশ, বংশগতির পাশাপাশি শিক্ষা, অনুপ্রেরণা সবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। এক্ষেত্রে শিশুর বিকাশ সর্বাধিক হয়ে থাকে। উপযুক্ত পরিবেশ না পেলে জন্মসূত্রে বিভিন্ন গুণাবলী যেগুলো তারা অ্যাকোয়ার করে সেগুলো বিকশিত হয় না। সেজন্য যেরকম বংশগতি ভালো হওয়া দরকার সেরকমই তাদের ভালো পরিবেশে লালন-পালন করালে শিশুদের যে সর্বাঙ্গীন বিকাশ সেটা ভালো হয়ে থাকে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে শিশুর পূর্ণ বিকাশের ফলে বংশগতি এবং পরিবেশ উভয়ই গুরুত্বপূর্ণ রয়েছে। এরা একে অপরের পরিপূরক। বংশগতি এবং পরিবেশ উভয়ই শিশুদের লালন-পালনের ক্ষেত্রে সার্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই পাঠ্যক্রম বিশ্লেষণের সময় দুটি বিষয়ে সমান গুরুত্ব দেওয়া উচিত। তো এই ছিল সম্পূর্ণ আমাদের ৩য় নম্বর অধ্যায়, ব্যক্তিগত ও পরিবেশের প্রভাব। শিশু বিকাশের এগুলি নিয়ে প্রশ্ন প্রতি বছরই আসে। তো এটা একটা যে পেডাগজি আমরা সিডিপি পড়ছি তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো অবশ্যই এর সম্পর্কে আমরা এমসিকিউ পরে আলোচনা করব। আর পরবর্তী ক্লাসের মাধ্যমে আমরা ৪র্থ নম্বর যে অধ্যায়, সে অধ্যায়টা চালু করব। আবার দেখা হচ্ছে নতুন ক্লাসে।